অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার সম্প্রীতি ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ প্রতিরোধে করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা শ্বাসকষ্ট এবং ফুসফুস একটু শুরুতেই জানতে চাই, শ্বাসকষ্ট কেন হয়? আচ্ছা, শ্বাসকষ্ট আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরে প্রধান দুটি অর্গান আছে, সেটা হচ্ছে ফুসফুস এবং হার্ট বা হৃৎপিণ্ড। শ্বাসকষ্টের প্রধান কারণগুলো কিন্তু এই দুটোকে ঘিরেই। ফুসফুসের বিভিন্ন রকমের রোগ হয়, খুব কমন যেগুলো আমরা সবাই জানি, নাম পরিচিত, সেগুলো কয়েকটি নাম আমরা বলি, যেমন অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, কখনো কখনো ফুসফুসের যে ক্যান্সার বা এ ধরনের বিভিন্ন কারণে হয়। এছাড়াও খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ যে হার্টের যদি সমস্যা থাকে, হার্ট ফেলিয়ার, সেই কারণেও শ্বাসকষ্ট হয়। এগুলো হচ্ছে প্রধান কারণ। এছাড়াও দেখা যায় যে শ্বাসকষ্ট কখনো কখনো আকস্মিক শ্বাসকষ্ট হয়, আর কখনো সবসময় শ্বাসকষ্ট থাকে। এভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কেমন? যেমন হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, এর জন্য কিন্তু কতগুলো নির্দিষ্ট কারণে, মানে আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হলো, সেটার জন্য একটা, যেমন হার্ট অ্যাটাকে আপনার হার্ট কাজ করতে পারছে না, হার্ট লাংসে যথেষ্ট পরিমাণ রক্ত পাম্প করে যেতে পারছে না, তখন আপনার কিন্তু যেমন বুকে ব্যথা হতে পারে, শুধু শ্বাসকষ্ট নিয়েও আসতে পারে। কখনো কখনো আমাদের নিউমোথোরাক্স বলি আমরা, মানে ফুসফুসের পর্দার মাঝখানে হয়তো বাতাস ঢুকে গেল এবং সেটাতে তীব্র বুকে ব্যথা হয় এবং শ্বাসকষ্ট, এটাও হতে পারে। খুব সিম্পল, হঠাৎ করে আপনি কিছু খেয়ে ফেললেন, গলায় আটকে গেল, শ্বাসটা নিতে চলে গেল, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট হতে পারে। তারপরে আরও এই ধরনের, আপনি আগে হয়তো অ্যাজমা রোগী বা অন্য আপনি যেটা বলছেন সেটা হঠাৎ করে শ্বাসকষ্ট, এছাড়াও আরো কিছু তো রোগ আছে, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, এবং এছাড়াও শ্বাসকষ্টের কিন্তু আরও রোগ আছে, বিভিন্ন ধরনের মেটাবলিক কজ, যেমন ডায়াবেটিস খুব পরিমাণে অনিয়ন্ত্রিত হয়ে গেলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, বা আপনার যখন আমাদের কিডনি পুরোপুরি ফেইল করে যায়, সেই সময় আমরা বলি যে এরকম বিভিন্ন আরও অনেকগুলো কারণ আছে। সেটা আসলে ক্রমাগত আলোচনায় মনে হয় চলে আসবে। বুঝতে পেরেছি। তবে প্রধান কারণগুলো যদি আমরা বলি, অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, এইসব কারণেই হচ্ছে শ্বাসকষ্টটা হয়। আচ্ছা, আরেকটি বিষয়, যে শ্বাসকষ্ট আমরা দেখি যে শীতের সময় এটা বেড়ে যায়, গরমের সময় অতটা থাকে না, বা যারা হচ্ছে অ্যাজমা, সিওপিডি কিংবা নিউমোনিয়ার পেশেন্ট, শীতের সময় বেড়ে যায় কেন? অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া এগুলো সবই, অ্যাজমা সিওপিডি স্পেশালি, এটা একটা ক্রমাগত, মানে দীর্ঘমেয়াদী রোগ। দেখা যায় যে কোনো কারণে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নতুন করে কোনো ইনফেকশন তৈরি করে লাংসে বা ফুসফুসে, তখন তার যে কিন্তু নিয়ন্ত্রিত যে অ্যাজমা বা সিওপিডি বা অন্য আরও অনেক রোগ আছে, যেমন ডিপিএলডি, ব্রঙ্কিওএক্টাসিস বা আরও অন্যান্য রোগ, তখন সেটার যে আমাদের নিয়ন্ত্রণটা সম্পূর্ণ হারিয়ে যায়, মানে কমে যায়, তখন শ্বাসকষ্টটা বেড়ে যায়। আর শীতের সিজনে ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রকোপটা বেড়ে যায় আমরা জানি, যদিও এখানে আমার একটু পরে অ্যাড করা আছে কিছু কথা, সেই জন্য এই কষ্টগুলো তখন বেড়ে যায়। আর অনেকে দেখা যায় যে ঠান্ডায় বেশি কাতর হয়ে পড়েন, ঠান্ডাটা একটা ট্রিগার ফ্যাক্টর ফর অ্যাজমা বা সিওপিডি, কোল্ড যেটা, সেটাও তখন তার শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। শীতের সিজনে কিছু কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাসের বৃদ্ধি বেশি হয়, মানে প্রকোপটা বেড়ে যায়, সেজন্য হতে পারে। একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে বাংলাদেশে এখন যে ভাইরাসের কারণে যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা বলি, সেটা হয়, যেটা আমাদের যে স্টাডি, সেটা কিন্তু শুধু শীত না, প্রি মনসুন মানে বর্ষার ঠিক আগেও কিন্তু একটা বড় ধরনের প্রকোপ হয়। এটা একদম সারা দেশব্যাপী স্টাডিতে এটা দেখা গেছে। সুতরাং শুধু শীতকে দোষ দিলে হবে না, ওই সময়টা আমাদের সচেতন থাকতে হবে। আচ্ছা, আসলে পরিধিটা কিন্তু অনেক বড়, আলোচনার সময়টা কম। অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা যায়। আমি একটু ছোট করে মানে সব বিষয় নিয়ে একটু টাচ করতে চাই। সেটা হলো যে এই যে ফুসফুস ভালো রাখার জন্য আমরা হচ্ছে কি করতে পারি? ফুসফুস ভালো রাখার জন্য আমরা কি করতে পারি, এটা আসলে
কোথা থেকে শুরু করব, একেবারে ছোটবেলার ছোট বয়সের থেকে একদম শেষ বয়স পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের অনেক কিছু করার আছে। তা আমি সবচেয়ে প্রধান যেটা বলি যে আমার ফুসফুসে তো অক্সিজেন নেই, আর অক্সিজেনই তো ছাড়ি। তাই আমাদের এমন কিছু আমাদের শ্বাসের সাথে নেওয়া উচিত, মানে নেওয়াটা অ্যাভয়েড করতে হবে যেটা আমার ফুসফুসে গিয়ে পৌঁছায়। যেমন ধরেন আমরা ক্লিন এয়ারের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের অ্যাজমা সিপিডিতে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ট্রিগার, ধুলাবালি, বিভিন্ন জিনিসের কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, তারা মাস্ক পরতে পারেন। কোভিডের সময়, কোভিড একটা ফুসফুসের রোগ আপনারা জানেন, কোভিডের সময় আমরা খুব ভালোভাবে জেনেছি মাস্কের উপকারিতা কত। রেগুলার হ্যান্ড ওয়াশিং এগুলো খুব জরুরি। এছাড়াও সবচেয়ে প্রধান যেই কথাটা বলবো, ধূমপান ত্যাগ করতে হবে। এবং আমি আমার তরুণ শ্রোতা যারা আছে তাদেরকে বিশেষ করে বলবো যে নেভার স্টার্ট স্মোকিং, রাদার কুইট স্মোকিং বলার চেয়ে আমাদের এখন ক্যাম্পেইন হওয়া উচিত নেভার স্টার্ট স্মোকিং। কখনো ধূমপান শুরুই করবেন না, ধূমপান মানে কন্টিনিউ তো করবেনই না, শুরুই করবেন না। এগুলো সব ফুসফুস ভালো রাখার প্রাথমিক ইনফরমেশন, যেটা আমরা সবাই জানি। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে একেবারে ছোটোবেলা, মানে একেবারে গর্ভাবস্থায় একজন মা যখন তার পেটে বাচ্চাটি যখন তিনি গর্ভধারণ করেছেন, তার পুষ্টি, তার যথাযথ যত্ন, সেটা কিন্তু বাচ্চার প্রপার ডেভেলপমেন্টে কাজ মানে সাহায্য করে। বাচ্চা হয়ে যাওয়ার পরে ব্রেস্ট ফিডিং, এটা তার ভবিষ্যতে অ্যাজমা প্রিভেনশনে কাজ করবে। বাবা যদি থাকেন চারপাশে, বাবা যদি ধূমপান করেন, ধূমপান করা যাবে না, বাচ্চার লাং ডেভেলপমেন্টে সেটা ভালো ভূমিকা রাখবে না। আপনি যেহেতু জানতে চাচ্ছেন এটা প্রিভেনশনে কী কী করবো, আমি প্রত্যেকটা পয়েন্টে বলছি। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ধূমপান স্টার্ট করা যাবে না, যারা এর অলরেডি করেছেন তারা কন্টিনিউ করবেন না। দূষিত পরিবেশ, ধূমপান করা যাবে না, ফুসফুসের জন্য ক্ষতি হয় এমন কোন পরিবেশে যাওয়া যাবে না। কিন্তু আমাদের ঢাকা শহর তো আরেকটা কথা, ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার জন্য এখন ভ্যাকসিন অ্যাভেলেবল। যদিও নিউমোনিয়ার ভ্যাকসিনটা আমাদের ইপিআই এ সংযুক্ত হয়ে গেছে অলরেডি, কিন্তু যারা ইপিআই এর বয়সের বাইরে তারা কিন্তু এটা যে কোনো বয়সেই নিতে পারেন, বিশেষ করে যারা রোগাক্রান্ত, বিভিন্ন ধরনের ক্রনিক রোগে ভুগছেন, যেমন ডায়াবেটিস বা অন্যান্য রোগে। আচ্ছা, আমি আবার একটু শ্বাসকষ্টের বিষয় আসতে চাই। শ্বাসকষ্টে অনেকে ইনহেলার ইউজ করেন, ইনহেলার আবার অনেকে ঔষধও নিয়মিত খান। এটা কি আসলে সব সময়ের জন্যই একজন অ্যাজমা পেশেন্টের জন্য দরকার? আপনার কি মানে তাই? এই প্রশ্নটার জন্য আমি আসলে মানে অপেক্ষা করছিলাম, কারণ এটা আমি জানাতে চাই দর্শকদেরকে যে ইনহেলার নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো ভেঙে দেওয়াটা খুবই জরুরি, আপনাদেরও এর ব্যাপারে সহযোগিতা করা জরুরি। ইনহেলার কিছুই না, জাস্ট একটা ড্রাগ ডেলিভারি ডিভাইস, আর কিছু না। আমরা লাংসের সাথে আমাদের খুব সহজেই আমরা মানে এই একটা ছোট্ট কন্টেনারে ওষুধটা প্রেস করে আমরা কিন্তু সহজেই লাংসে পৌঁছে দিতে পারি। আপনি যদি ব্রেনের কোনো অসুখে কোনো ওষুধ দিতে চান, আপনি তো সেখানে সরাসরি পৌঁছাতে পারবেন না, না খেয়ে। লিভারে পারবেন না, কিন্তু লাং এমন একটা অর্গান, সরাসরি আমরা সেখানে পৌঁছে দিতে পারি না খেয়ে। খেলে কি হয়, সেটা যায় স্টমাকে, স্টমাক থেকে লিভারে, লিভার থেকে হার্টে, তারপরে সেই অর্গানে পৌঁছায়। এটা আমি সরাসরি পৌঁছে দিতে পারছি। ফলে অল্প পরিমাণে ওষুধ, অল্প পরিমাণ সাইড ইফেক্ট, সরাসরি ইফেক্ট এইটা। আর আপনার নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল যে এটা কি সারা জীবন ব্যবহার করতে হবে, অনেকে বলেন এটা ডিপেন্ডেন্সি হয়ে যাবে, অনেকে ইত্যাদি ইত্যাদি অনেক ফলস বিলিভ আছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আপনার রোগ সারা জীবনের হয় তাহলে সারা জীবন, আর যদি না হয়, আপনি যদি ভালো হয়ে যান তাহলে লাগবে না। ধরেন অনেক সময় অ্যাজমা থাকে, বাচ্চাদের ছোটবেলায় অ্যাজমা থাকে, 5, 7, 10 বছর পরে সে কিন্তু ভালো হয়ে যাচ্ছে, তাকে কেন সারা জীবন দিতে হবে? কিন্তু যখন তার সমস্যা, তখন তো তাকে সেই ওষুধটা দিতে হবে, সেটা মুখে না খেয়ে ইনহেলার মাধ্যমে, কম সাইড ইফেক্ট, অধিক উপকার, অধিক মানে ইফেক্ট। সুতরাং অবশ্যই ইনহেলার সেফ একটা ওষুধ, এবং এটাই প্রাইমারি মেডিকেশন ডেলিভারি সিস্টেম হওয়া উচিত ফুসফুসের রোগের জন্য। জি, আমার আরো অনেক কোশ্চেন আছে, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো। থ্যাংক ইউ। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। সঙ্গী আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার সম্প্রীতি ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ প্রতিরোধে করণীয়। আমরা প্রতিরোধের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, তারপরেও তার আগে যেটা হচ্ছে, আমরা আলোচনা করছিলাম ইনহেলার নিয়ে। কারো যদি খুব একদম চরম পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়, ইনহেলার দিয়ে কাজ হচ্ছে না তার, সেই ক্ষেত্রে সে কি করতে পারে?
প্রথম কথা হচ্ছে কি কারণে তার শ্বাসকষ্ট, এটা তো আমাদের জানতে হবে। ইনহেলার কিন্তু কিছু ধরনের রোগের জন্য শ্বাসকষ্টের উপশম দেয়, যেমন অ্যাজমা, সিওপিডি, এগুলা ক্ষেত্রে বেশি, বা অন্যান্য আরও কিছু কিছু লাঙের কম পরিচিত রোগ আছে। তিনি হয়তো আগে থেকে ইনহেলার ব্যবহার করে আসছিলেন, বিশেষ করে অ্যাজমা হঠাৎ করে তার যেটা বললাম নিয়ন্ত্রণে ছিল, হঠাৎ করে হয়তো উনি খুব ধুলাবালি বা কোনো কেমিক্যালসে এক্সপোজ হয়েছেন, ওনার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখন উনি কি করবেন? ওনাকে এই শ্বাসকষ্ট উপশমের জন্য উনি তো তার প্রাইমারি যে চিকিৎসা চলছিল ইনহেলারটা তো ইনহেলার নেবেন, তারপরেও যদি কন্ট্রোল না হয় হয়তো তাকে হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে, এবং তার জন্য ওখানে গেলে তাকে বিভিন্ন ইনজেকশন, স্টেরয়েডজাত ইনজেকশন বা অন্যান্য ইনজেকশন প্লাস নেবুলাইজেশন, প্রয়োজনে অক্সিজেন, প্রয়োজনে ইভেন ভেন্টিলেশন পর্যন্ত যেতে হতে পারে। কিন্তু এই যে যাওয়ার সময়টুকু, এই সময়টুকু কি করবেন? হসপিটাল পর্যন্ত যাওয়ার যেই সময়টুকু, তুমি ততক্ষণ এই প্রাইমারি সাপোর্ট হিসেবে ইনহেলার ব্যবহার করতে থাকুন, কিছুটা তো উপশম ওনাকে দেবে। কিন্তু যে কোনো চিকিৎসক বা হসপিটালে গিয়ে কি তার প্রকৃত অবস্থা, সেই অ্যাজমা নাকি হয়তো অন্য কোনো সিরিয়াস কোনো কারণে উনি কষ্ট পাচ্ছেন, সেইটা খুঁজে বের করে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা নেওয়াটা জরুরি। আচ্ছা, একজন ধরেন কেউ যদি সিওপিডি কিংবা অ্যাজমার পেশেন্ট হয়, তার কি ইনহেলার সাথে রাখা সবসময় গুরুত্বপূর্ণ? তো নিশ্চয়ই রাখা অবশ্যই উচিত। আচ্ছা, আমি একটু পেশাগত কারণে যারা হচ্ছে শ্বাসকষ্টে ভোগেন, একটু তাদের বিষয়ে যদি আপনি বলতেন। এই যে বিষয়টা পেশাগত কারণে শ্বাসকষ্ট, এই টার্মটা আমাদের দেশে এতটাই অপরিচিত এবং এতটাই নেগলেক্টেড, কোনো কারণে হয়তো বা আমি বলবো যে আমরা মনে হয় চাই না যে এই বিষয় নিয়ে আলাপ হোক। আমি সাংবাদিক ভাইরা সামনে আনছি, এই জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে অনেকগুলো পেশাতেই আমাদের কিন্তু এমন ধরনের ধুলাবালি বা কেমিক্যালস বা ছোটো ছোটো পার্টিকেলস আমরা প্রডিউস হয়, যেটা আমরা শ্বাসের মাধ্যমে নিয়ে দীর্ঘস্থায়ী লাংসের ক্ষতি হয়, লাং ফাইব্রোসিস, লাং শুকিয়ে যাওয়া, এমনকি লাংসে ক্যান্সার পর্যন্ত হতে পারে। যেমন কয়েকটার কথা বলি আমি, যেমন যারা কনস্ট্রাকশন ওয়ার্কে থাকেন, যারা ইট ভাঙেন, যারা পাথর ভাঙেন, যারা বিভিন্ন খনিতে কাজ করেন, কয়লার খনিতে, আমাদের দেশে এখনও আছে কিন্তু কয়লার খনি। তারপরে যেমন আমাদের এখন কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুব বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু যে তুলো নিয়ে যারা কাজ করেন, তুলোর কণা, তারপরে ধরেন আমাদের সবাই তো ফার্মার, তাই না? মানে আমাদের তো মানে কৃষক বা আমাদের মানে কৃষি তো আমাদের প্রধান কৃষি ভিত্তিক দেশ আমাদের। তো ইনসেকটিসাইড যখন ছড়ানো হচ্ছে, ফার্টিলাইজার কারখানায় যারা কাজ করছেন, এই ধরনের বিভিন্ন কাজে কিন্তু এই যে কেমিক্যালস এবং কখনো কখনো মানে জৈব কণাগুলো, এগুলা কিন্তু আমরা শ্বাসের সাথে নেই, এবং পার্মানেন্টলি বিভিন্ন রোগ, সিলিকোসিস, নিউমোকোনিওসিস, অ্যাসবেস্টোসিস, এরকম অনেক ধরনের রোগ হয়ে যায়। জানেন, এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি, এই সমস্যাগুলো আমরা কিন্তু যখন আমাদের মানে প্র্যাকটিসে পাই, যারা বিদেশে, মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশে যারা কাজ করেন, তারাও কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে আসেন। মূল কারণ হচ্ছে সঠিকভাবে মাস্ক বা পিপিই, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলো ব্যবহার না করা। আর যারা সিঙ্গাপুর, কোরিয়ার মতো জায়গায় কাজ করেন, তাদের জন্য সুবিধা হচ্ছে যে তাদের যদি এই ধরনের রোগ হয়, তারা কিন্তু বিগ অ্যামাউন্ট অফ কম্পেনসেশনের জন্য পান। কিন্তু অন্যান্য দেশে, অনেক দেশে, আমাদের দেশে অনেক দেশে এটা সচেতনতা নাই। এই বিষয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, অনেক রিসার্চ করার, অনেক পলিসি মেকিং এর সুযোগ আছে। এই ব্যাপারে সবাইকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন চলেই আসলো, পেশাগত কারণে যারা এই ধরনের কাজ করে, কনস্ট্রাকশনে কিংবা ইটভাটায় যারা কাজ করে, তারা কিভাবে নিজেদের সিকিউরিটিটা মেইনটেইন করতে পারে? খুব সহজ যেটুকু আমি বলবো, মাস্কটা ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করবেন প্রয়োজনে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাস্কের কথা বলি, কিছুই যদি না পান, একদম কাপড়ের তৈরি মাস্ক অ্যাটলিস্ট ব্যবহার করেন। আপনি N95 মাস্ক পাচ্ছেন না, আপনি ভালো সার্জিক্যাল মাস্ক পাচ্ছেন, আপনি নিজের কাপড়ের তৈরি মাস্কটা ব্যবহার, তাতেও আপনি অনেকটা নিজেকে সেফ রাখতে পারবেন। একসময় অনেকে বলে মাস্ক ব্যবহার করলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু যখন সত্যি সত্যি আপনার লাং ডিজিজের কারণে শ্বাসকষ্ট হবে, তখন তো আসলে কোনো কিছুই করার থাকবে না। সুতরাং আগে থেকে প্রিভেনশনই হচ্ছে। কোন ধরনের তাহলে হচ্ছে আপনাদের কাছে যেসব পেশেন্টরা যায়, তার মানে এই পেশাগত দায়িত্ব পালন করার এই বিভাগ, মানে আমি যদি বলি যারা হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করে, ইটভাটা কিংবা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে, তারাই কি আপনাদের পেশেন্ট বেশি? হ্যাঁ, এই ধরনের পেশেন্ট আছে। আমাদের যে হিস্ট্রি টেকিং যে ডাক্তারদের করতে হয়, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি কিন্তু, যে আপনি কি কাজ করেন। শুধু এখন না,
গত 10 বছর বা 20 বছরে আপনি কি কি কাজ করেছেন। এখন হয়তো মুদির দোকানে কাজ করছে, বসে কাজ করছে, শ্বাসকষ্টের জন্য সে ভারী কাজ করতেই পারছে না, কিন্তু তার আগে উনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ছিলেন, উনি শিপ ব্রেকিংয়ে কাজ করেছেন, মানে জাহাজ ভাঙা শিল্পে কাজ করেছেন, বা কয়লার খনিতে কাজ করেছেন। সে এতটাই অসুস্থ যে শুধু একটা মুদি দোকানে কিছু বিক্রি করা ছাড়া আর কিছু করতে পারে না। সুতরাং পুরো হিস্ট্রিটা নেওয়া দরকার এবং এই ব্যাপারে তাকে যতটুকু সম্ভব সাহায্য করা। আচ্ছা, যাদের হচ্ছে অ্যাজমা সিওপিডি থাকে, আমরা অনেক সময় ব্যায়াম করি না, তো সেই ক্ষেত্রে অনেকেই খুব হাঁপায় যায়। সেই ক্ষেত্রে যারা এই ধরনের পেশেন্ট, তাদের ব্যায়ামটা আসলে কিভাবে করা উচিত? আচ্ছা, দুইটা অংশ। যেটা হচ্ছে যে আমি অ্যাজমার রোগী যারা, সেটা হচ্ছে যে তাদের এমনিতেই এক্সারসাইজ অনেক সময় সমস্যা হতে পারে, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। যেমন বাচ্চাদের হয়, বাচ্চারা খেলতে যেতে পছন্দ করে, খেলতে গেলেই তার শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চাদের তো খেলা থেকে আটকে রাখা যাবে না। ওদের প্রতি পরামর্শ হচ্ছে যাওয়ার আগে 2 পাফ ইনহেলার নিয়ে তারপরে ওরা মাঠে যাক, খেলতে যাক, খেলা বন্ধ করার দরকার নেই। 1 2 নাম্বার, যারা ক্রমাগত বিভিন্ন ধরনের রোগ যেমন সিপিডি, ব্রঙ্কিয়াইটিস, ডিপিএলডি এ ধরনের বড় বড় রোগে অনেক দিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে শ্বাসের ব্যায়াম এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন মানে শ্বাসের পুনর্বাসনের ব্যায়াম, এগুলো খুবই জরুরি। এতে 2টা কাজ হয়। যেটা হচ্ছে যে প্রথম কথা তো কনফিডেন্স হারিয়ে ফেলেন, মনে করেন যে আমরা মনে হয় কাজ করলে বা ব্যায়াম করলেই আমরা শ্বাসকষ্টে ভুগবো। 2 নাম্বার হচ্ছে যে ক্রনিক হাইপক্সিয়া বা অক্সিজেনের স্বল্পতার জন্য তার মাসলগুলো উইক হয়ে পড়ে, সব অর্গানগুলো উইক হয়ে পড়ে। এবং শ্বাসও তো আমাদের একটা খুব লেবারাস প্রক্রিয়া, কিন্তু এখানেও কিন্তু এনার্জি লস হয়। ঠিকমতো নিউট্রিশন বা এগুলো না থাকলে তাদের কিন্তু শরীরের মাসলের মাসটাও কমে যায়। এই পুরো ব্যাপারটাকে অ্যাড্রেস করা হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। তাকে কনফিডেন্স দেয়, তাকে আস্তে আস্তে ব্যায়ামের কি বলে মানে অভ্যস্ত করে তোলে। শ্বাসের ব্যায়াম এবং শরীরেরও ব্যায়াম, এটার অনেকগুলো ব্যায়াম আছে, কার্ডিও, ইন্ডুরেন্স এক্সারসাইজ, সবগুলো করে আস্তে আস্তে তার মাসল পাওয়ার বিল্ড আপ করে। তার যেই মাসলগুলো বিশেষ করে বক্ষের এবং আপার শোল্ডার, এই মাসলগুলো কিন্তু আমাদের শ্বাসে হেল্প করে, এগুলোর পাওয়ার বিল্ড আপ করে। হাইপক্সিয়া বা অক্সিজেন স্বল্পতার জন্য যে মাংসের অন্যান্য মাংস, পায়ের মাসল বা অন্যান্য মাংস, ওখানে তো অক্সিজেন দরকার হয়, তাদের যে কর্মক্ষমতা হ্রাস পায় সেটাকে আবার ফিরিয়ে আনে। সুতরাং পালমোনারি রিহ্যাবিলিটেশনটা এটাও একটা নিউ কনসেপ্ট, শুধু শ্বাসের ব্যায়াম না, সাথে সাথে পুরো শরীরের ব্যায়াম। ধীরে ধীরে এই প্রক্রিয়ার মধ্যে যাওয়া দীর্ঘস্থায়ী যারা শ্বাসকষ্ট রোগী তাদের জন্য অত্যন্ত প্রয়োজন, এবং এই ধরনের মানে সুবিধা এখন বাংলাদেশে অ্যাভেলেবল, এটা গ্রহণ করা উচিত সবার। এই টপিকটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অল্পের মধ্যেই সারলাম, কিন্তু এটা নিয়ে আরো কথা বলার আছে মনে হয়। যাদের স্থূলতা আছে, যারা একটু মোটিয়ে যাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে কি শ্বাসকষ্ট আমরা বেশি দেখতে পাই অনেক সময়, একটু হাঁটলেই তারা হাঁপিয়ে যায়। এটা আসলে কেন? অ্যাজমা সিওপিডি না থাকলেও কিন্তু তাদের এই শ্বাসকষ্ট হয়। একদম, এই যে আমাদের আমি বললাম যে শ্বাসকষ্ট, আমাদের শ্বাসের যে আমরা শ্বাসটা নিচ্ছি ছাড়ছি, তাতে কিন্তু আমাদের কিছু মাংসপেশির ভূমিকা আছে। যে মানে আমার থোরাসিক ক্যাভিটি মানে চেস্টের বা বক্ষের যে মাংসপেশিগুলো, সেটা কিন্তু ভূমিকা রাখে। তো যেটা হয় যে যখন মোটার কারণে এই পুরোপুরি আমাদের বুকটা প্রসারিত এবং সংকুচিত হতে পারে না, এবং দেখা যায় এই মাংসপেশিগুলো দুর্বলতা থাকে ফ্যাট জমার কারণে। আবার গলগহ্বরের জায়গায় ফ্যাট জমার কারণে দেখা যায় যে শ্বাসের নালীটাও একটু চেপে আসে, বিশেষ করে রাত্রেবেলায় তারা যখন ঘুমান। একটু সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, যখন রাত্রেবেলায় ঘুমান তখন তাদের স্লিপ অ্যাপনিয়া নামক একটা রোগ হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, এবং এটা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট একটা অন্যতম কারণ। সুতরাং স্থূলতা অবশ্যই শ্বাসকষ্টের একটি কারণ, এবং এদের অন্যান্য যদি শ্বাসকষ্ট থাকে অ্যাজমা সিওপিডি, সেটাকেও আরও কমপ্লিকেটেড করে তোলে। সুতরাং আইডিয়াল বডি ওয়েটটা খুব প্রয়োজন। আচ্ছা, জি, অনেক বিষয়ে জানলাম। আসলে এত বড় বিষয় তো স্বল্প সময়ে আসলে সব বিষয়ে আলোচনা সম্ভব নয়। যতটুকু আলোচনা করেছি নিশ্চয়ই দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।